আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টার থেকে অনেক নিয়মের অঙ্কের সমাধান আমাদের শিখতে হবে। সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। আমি প্রথমে তোমাদের অঙ্কগুলোর নাম দেখাই, যেমন জার্নাল এন্ট্রিজ, ট্রিয়াল ব্যালেন্স, লেডজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকটিফাই জার্নাল, ইকুয়েশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের পার্ট বি ম্যাথ। এই সবগুলো অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই আছে। পুরো চ্যাপ্টারটা শেষ করার জন্য বেশ কিছু ক্লাস নিতে হবে। তবে ধারাবাহিক ক্লাসগুলো যে সকল শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আলামিন স্যার গ্যারান্টি দিচ্ছি সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে ইনশাল্লাহ। শর্ত একটা, ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে, 1 সেকেন্ডও টানা যাবে না। আর বিশেষ করে সম্পূর্ণ বইয়ের বেসিকের জন্য আমার আলাদা 2টা ক্লাস আছে না, ওই 2টা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখে নিও। ক্লাসের মধ্যে যা আছে এগুলো শিখে নিও, আর কিছুই লাগবে না, আমার ক্লাসগুলোই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারের জার্নাল এন্ট্রিজের অঙ্কের সমাধানগুলো প্রথমে বুঝিয়ে দেই, তারপর ধাপে ধাপে অন্যান্য যে অঙ্ক আছে এগুলো আসবে। আমরা এই চ্যাপ্টারটা এখন শেষ করব। তোমাদের কি মনে আছে 2 নম্বর ক্লাসে আমি জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল বলেছিলাম? এখন এগুলো প্রয়োগ করে ধীরে ধীরে তোমাদের কিছু অঙ্কের সমাধান বোঝাবো। আর 2 নম্বর ক্লাসে এই লেনদেনের জাবেদা দাখিলা কিভাবে হলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা ক্লাসটা দেখেছো, মনোযোগ দিয়ে দেখেছো। তাহলে চলো আমরা প্রথমে একটা অঙ্কের সমাধান করি। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। প্রবলেম 1। এই চ্যাপ্টার থেকে অনেকগুলো অঙ্ক আছে, মানে সকল নিয়মের অঙ্ক মিলিয়ে প্রায় 20-25টা অঙ্ক তো হবেই। তো যাই হোক, ধারাবাহিক ক্লাস দেখলে আমাদের আয়ত্ত হয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে। বলা হয়েছে, দি ফলোয়িং ট্রানজ্যাকশনস আর অবটেইনড ফ্রম দি বুকস অফ সাগর সৈকত ফর দি মান্থ অফ ডিসেম্বর 2020। 2020 সালের ডিসেম্বর মাসের সাগর সৈকতের লেনদেনগুলো নিচে দেওয়া আছে। 1 তারিখ থেকে একেবারে 31 তারিখ পর্যন্ত। আমি প্রত্যেকটার ব্যাখ্যা বুঝিয়ে তারপর সমাধানটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন করা হয়েছে, রেকর্ড দি এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল। এই লেনদেনগুলোকে সাধারণ জাবেদা দাখিলায় রূপান্তর করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তাহলে 1 নম্বরে কি আছে? হি ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000। তিনি ইনভেস্টেড মানে বিনিয়োগ করেছেন। তিনি বিনিয়োগ করেছেন নগদ 2,50,000, ফার্নিচার 30,000, ইকুইপমেন্ট 50,000 ইন্টু দ্য বিজনেস, ব্যবসায়ের মধ্যে। কে বিনিয়োগ করেছেন? সাগর সৈকত। তোমাদের কি মনে আছে আমি বেসিক ক্লাসগুলোতে বলেছিলাম ব্যবসায়ের মালিক তোমরা নিজেকে ধরে নিবে? হ্যাঁ, এই ব্যবসায়ের মালিকও তোমরা নিজেকে ধরে নাও, সাগর সৈকত। আর যেহেতু আমি এখন অঙ্কের সমাধানটা করতেছি, তাহলে ধরে নিব ব্যবসায়ের মালিক আমি নিজে। যে নিয়মটা ছিল, সব সময় নগদ নিয়ে চিন্তা করতে হবে। প্রথমে ব্যবসায়ের মালিক নিজেকে ধরে নিতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যবসায়ের মালিক নিজেকে ধরে নেবেন, তারপরে নগদ নিয়ে চিন্তা করবেন। ব্যবসায় যদি নগদ আসে, নগদান ডেবিট। ব্যবসায় নগদ আসবে যে কোনো আয়ের মাধ্যমে, তাহলে আয়টা ক্রেডিট। অথবা ব্যবসায় নগদ আসে, মানে যেটার মাধ্যমেই নগদ আসে না কেন ওইটাই ক্রেডিট। এভাবে বলা যায়, ব্যবসায়ের মধ্যে নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটাই নগদের বিপরীত। কারণ আমরা জানি নগদ আসলেই নগদান ডেবিট, নগদ চলে গেলেই নগদান ক্রেডিট। সকল প্রকার আয় ক্রেডিট, সকল প্রকার ব্যয় ডেবিট। কোনো সম্পদ যদি আমি ক্রয় করি, সম্পদের নামটা ডেবিট করতে হবে। একই রকমভাবে কোনো সম্পদ যদি বিক্রয় করি, তখন সম্পদের নামটা আবার ক্রেডিট করতে হবে সম্পদের নাম হয়ে। আচ্ছা, এগুলো তো ধারাবাহিক ক্লাসেই বুঝিয়ে দিব, আপাতত নগদের বিষয়টা মাথায় রাখো। নগদ আসলেই ডেবিট, চলে গেলে ক্রেডিট।
যাহার মাধ্যমে নগদ আসবে যাবে সেটাই নগদের বিপরীত করব আমরা। আচ্ছা, জনাব সাগর সৈকত ব্যবসায়ী বিনিয়োগ করেছেন নগদ 2,50,000, এটা কিন্তু ব্যবসায়ী এসেছে। ফার্নিচার 30,000, এটাও ব্যবসায়ী এসেছে। ইকুইপমেন্ট 50,000, এটাও ব্যবসায়ী এসেছে। ব্যবসায়ী নগদ আসলে যেরকম নগদান ডেবিট, ব্যবসায়ের মধ্যে যাই আসবে ওইটাই ডেবিট। যেমন ক্যাশ 2,50,000 এসেছে, ক্যাশ ডেবিট 2,50,000। ফার্নিচার 30,000 টাকা এসেছে, ফার্নিচার ডেবিট 30,000। ইকুইপমেন্ট 50,000 টাকা এসেছে, ইকুইপমেন্ট ডেবিট 50,000। কিন্তু এগুলো এসেছে কিসের মাধ্যমে? মূলধন হয়ে। কারণ আমি ব্যবসায় বিনিয়োগ করেছি, তার মানে আমি ব্যবসা শুরু করেছি, তার মানে মূলধন হয়ে এসেছে। সুতরাং এগুলো যেহেতু ডেবিট, তো ডেবিটের বিপরীত ক্রেডিট হয়ে যাবে ক্যাপিটাল। যেমন আমি তোমাদের এখানে বুঝিয়ে দেই, লক্ষ্য করো। একটু ধীরে ধীরে আলোচনা করছি, তোমরা আমাকে একটু সময় দিয়ে বোঝানোর জন্য। 1 নম্বর, এই যে ক্যাশ এসেছে, দেখো ক্যাশটা ডেবিট। আর এরকম একটা টেবিল অঙ্কন করে নিও, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এখানে এক্সপ্লেনেশন না দিয়ে তুমি ডিটেলসও দিতে পারো, অ্যাকাউন্টস টাইটেলসও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর ফার্নিচার এসেছে, ফার্নিচার ডেবিট। ইকুইপমেন্ট এসেছে, ইকুইপমেন্ট ডেবিট। 3টার টাকা যোগ করে এগুলো মূলধন হিসাবে এসেছে, তাহলে ক্যাপিটালটা ক্রেডিট। এই যে দেখো, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, মেইন বইয়ের প্রশ্ন প্লাস বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করে দিচ্ছি আবার নতুন সিলেবাসে। রানিং যারা আছো তাদের জন্য কিন্তু পুরো চ্যাপ্টারের ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএতে থাকবে। আর নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। পেইড কোর্সের সকল চ্যাপ্টারের ক্লাস থাকবে, আর ইউটিউবে তোমাদের এই চ্যাপ্টারের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি করে দিব। 2 নম্বরে আসো, রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। রিসিভড মানে প্রাপ্তি, ক্যাশ মানে নগদ, প্রোভাইডিং মানে প্রদান, সার্ভিস মানে সেবা। সেবা প্রদান করে 1,50,000 টাকা প্রাপ্তি। এখন এটার ব্যাখ্যাটা বুঝো। আমি ধরেই নিলাম তোমরা কেউ কিছুই জানো না, ওইভাবে বোঝাচ্ছি। আমি বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম যে 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা হলো উৎপাদনমূলক, আরেকটা হলো সেবামূলক। উৎপাদনমূলক হচ্ছে যেটা ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, আর সেবামূলক হচ্ছে যেটা সেবা প্রদান করে টাকা উপার্জন করে। আমরা যে দোকানপাট, হাট বাজার এগুলা দেখি, সেবামূলক প্রতিষ্ঠান যেগুলা ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে। আর লন্ড্রি সার্ভিস কোনো কিছু ক্রয় বিক্রয় করে না, সেবা প্রদান করে টাকা উপার্জন করে। তার মানে সেবা প্রদান করলে টাকা আসে। এখানে প্রোভাইডিং মানে প্রদান, সার্ভিস মানে সেবা। সেবা প্রদান করে 1,50,000 প্রাপ্তি, তার মানে তো নগদ এসেছে। আর নগদ যদি আসে আমাদের নিয়ম অনুযায়ী, নগদ আসলেই নগদান ডেবিট। ব্যবসায় নগদ আসলে নগদান ডেবিট, এবং আয়ের মাধ্যমে যদি নগদ আসে তাহলে আয়টা ক্রেডিট। অতএব ক্যাশ ডেবিট, আর এখানে আয় হচ্ছে সার্ভিস রেভিনিউ বা সেবা আয়। এটা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। এই যে দেখো 2 নম্বর, ক্যাশ ডেবিট 1,50,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1,50,000। উত্তর হয়ে গেল। 10 তারিখ, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 15,000। পারচেজ মানে হচ্ছে ক্রয়, অফিস সাপ্লাইজ মানে অফিস সরবরাহ। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদ 20,000 টাকা দিয়ে, আর বাকিতে 15,000 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে সাপ্লাইজটা ক্রয় করা হয়েছে নগদে ক্রয় করলে যেরকম সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করলে ঠিক একই রকম সাপ্লাইজটা ক্রয় করা হয়েছে। তাহলে নগদ 20,000 আর বাকি 15,000, 20 আর 15 যোগ করলে টোটাল 35,000 টাকার সাপ্লাইজ কিন্তু ক্রয় করা হয়েছে। তো সাপ্লাইজ একটা সম্পদ, আমরা জানি কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয়, তাহলে সাপ্লাইজ ডেবিট, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো সাপ্লাইজ ক্রয় করতে গিয়ে নগদ তো চলে গেছে, আমরা তো জানি ক্যাশ চলে গেলে নগদান ক্রেডিট। হ্যাঁ, নগদান ক্রেডিট করো। সাপ্লাইজ ডেবিট 35,000, নগদ চলে গেছে 20,000, তাহলে ক্যাশ ক্রেডিট করো 20,000। বাকি যে 15,000 টাকা, এটা কিন্তু নগদ যায় নাই, কিন্তু যাবে। বর্তমানে বাকিতে 15,000 টাকা রাখছো, এর মানে যে একেবারেই দিতে হবে না এরকম না, একদিন নগদ যাবে। আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে। তাহলে কিভাবে চিন্তা করে বাইর করতে হয়, আশা করছি আমার ব্যাখ্যা মনে রাখলেই তোমাদের মনে থাকবে। এগুলো মুখস্থ কোনো কিছু না, এগুলো বুঝতে হবে। তাহলে সাপ্লাইজ এসেছে টোটাল 35,000 সাপ্লাইজ ডেবিট,
নগদ চলে গেছে 20,000 ক্যাশ ক্রেডিট, আর পাওনাদার 15,000। এই যে দেখো 10 তারিখ অফিস সাপ্লাইজ ডেবিট 35,000, নগদ চলে গেছে 20,000 ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেবল আরও দায়ের সৃষ্টি হয়েছে 15,000, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট আরও 15,000, অ্যাকাউন্টস পেবল। ওকে। 15 তারিখ সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 40,000, সেবা প্রদান অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, বাকিতে সেবা প্রদান, বাকিতে সেবা প্রদান 40,000। যদি নগদের সেবা প্রদান করতেন তাহলে তো নগদান ডেবিট হতো, কিন্তু সেবাটা প্রদান করেছেন বাকিতে, তো বাকিতে সেবা প্রদান করেছেন, নগদটাকে এখন পান নাই, একদিন তো পাবেন। আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে, মানে যার কাছে তুমি নগদ টাকা পাবে তার নাম দেনাদার, আর যে তোমার কাছে টাকা পাবে তার নাম পাওনাদার। তাহলে তুমি বাকিতে সেবা প্রদান করেছ, নগদ এখন পাও নাই, একদিন তো পাবে। আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর এখানে আয়ের মাধ্যমে, যেহেতু সেবা প্রদান করেছো এটা তো আয় করেছো, সকল প্রকার আয় ক্রেডিট, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট। 15 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো তোমরা একটা কাজ করবে, কোনো কিছু চিন্তা না করে পুরো চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে শেষ করবে। পুরো চ্যাপ্টারের ক্লাস থেকে শেষ করলে কি মনে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা আলোচনা করেছি সব তোমরা বুঝতে পেরেছ। এগুলো ধাপে ধাপে আলোচনা করে বুঝতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট এটা লেখা হয়েছে। ওকে। আচ্ছা, তারপরে দেখো 20 তারিখ পেইড টু অ্যাকাউন্টস পেবল টাকা 10,000। পেইড মানে পরিশোধ, অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার, পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, যেহেতু নগদ চলে গেছে তাহলে তুমি অবশ্যই নগদান ক্রেডিট করবে। নগদ চলে গেছে পাওনাদারকে পরিশোধ করে, তাহলে পাওনাদারটা ডেবিট করবে। সিম্পল। আগে নগদ নিয়ে চিন্তা, নগদ চলে গেছে নগদান ক্রেডিট, তাহলে নগদ চলে গেছে পাওনাদারকে পরিশোধ করে, পাওনাদার ডেবিট। 20 তারিখ অ্যাকাউন্টস পেবলটা ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা হয়ে যাবে এখানে ক্রেডিট। 25 তারিখ পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 30,000। পেইড মানে পরিশোধ, স্যালারি মানে বেতন, বেতন পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ 30,000। কর্মচারীর বেতন পরিশোধ করলে নগদ কিন্তু চলে যাবে, এই জন্য ক্যাশটা ক্রেডিট। আর এখানে ব্যয়, স্যালারি সমূহ ব্যয়, যেটা ব্যয়ের মাধ্যমে নগদ চলে গেছে, তাহলে ব্যয়টা ডেবিট। এগুলো আমরা বেসিক ক্লাসেই শিখেছি। স্যালারি এক্সপেন্স ডেবিট, আর নগদ চলে গেছে তাই ক্যাশটা ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ হয়ে যাবে এখানে ক্রেডিট। রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 35,000। রিসিভড মানে প্রাপ্তি, ক্যাশ মানে নগদ, ফ্রম মানে থেকে, অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার। দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি 35,000 টাকা। দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি মানে নগদ পেয়েছে, অবশ্যই ক্যাশ ডেবিট। আর দেনাদার দিয়েছে তাই অ্যাকাউন্টস রিসিভেবলটা হয়ে যাবে এখানে ক্রেডিট। নগদ পেয়েছো মানে নগদ আসলে তো নগদান ডেবিট। আগে তো ব্যবসার মালিক তুমি নিজেকে ধরে নিচ্ছ, আমি ধরে নিলাম আমি দেনাদারের কাছ থেকে নগদ পেয়েছি, তাহলে ক্যাশ এখানে পেয়েছি, ক্যাশ ডেবিট। দেনাদার দিয়েছে তাই দেনাদার ক্রেডিট, ক্যাশটা ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার ক্রেডিট। এগুলোর বাংলা অর্থ তো আমি বেসিক ক্লাসেই তোমাদের শিখিয়ে দিয়েছি এই কারণে যাতে এখন কোনো প্রবলেম না হয়। তাছাড়া পেইড কোর্সে যারা আসছো সকল চ্যাপ্টারের ক্লাসগুলো একবার দেখো, তারপর বুঝতে পারবে যে ওই বেসিক ক্লাসগুলো কতটা যে উপকারী এটা ওই সময় বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি আরও একটা 2 নম্বর অঙ্কের মধ্যে যাচ্ছি। তো এটা পার্ট বি এর জন্য বিগত বছরে আসছিল পরীক্ষায়, আমরা এটা সলভ করি। অলিভি ওনার অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড, আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের মালিক অলিভি, ধরে নিলাম মালিক আমি। খুলনা হেড ফলোয়িং ট্রানজ্যাকশন, খুলনায় ওনার আকাঙ্ক্ষা ফুড লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠান আছে। নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে 2024 সালে। রিকোয়ার্ড হচ্ছে এখানে জার্নালাইজ ইচ ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড, জাবেদা দাখিলা করার জন্য বলা হয়েছে। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। যেমন জানুয়ারির 1 তারিখে
অলিভি ইনভেস্টেড টাকা 2,000 ইন দ্য বিজনেস। অলিভি ব্যবসায়ী বিনিয়োগ করেছেন 2,000। তো ব্যবসায়ী বিনিয়োগ করলে তো ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, এটার আলোচনা করার কিছু নাই। নগদ এসেছে, ব্যবসা শুরু করেছেন, নগদ ব্যবসায় এসেছে ক্যাশ, ডেবিট আর ক্যাপিটালটা ক্রেডিট। 1 তারিখ ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, টাকার পরিমাণ 2,000। ওকে। 10 তারিখ পেইড অফিস রেন্ট অফ টাকা 1100। পেইড মানে পরিশোধ, অফিস রেন্ট মানে অফিসের ভাড়া। অফিসের ভাড়া পরিশোধ 1100 টাকা। অফিসের ভাড়া পরিশোধ এই ক্ষেত্রে নগদ চলে গেছে, তাহলে ক্যাশ হয়ে যাবে এখানে ক্রেডিট, আর অফিস রেন্ট এক্সপেন্স হয়ে যাবে ডেবিট, তাই না? এখানে 10 তারিখ এই যে নগদ কিন্তু চলে গেছে অফিসের ভাড়া দিয়ে, তাই ক্যাশ হয়ে যাবে এখানে ক্রেডিট, আর অফিস রেন্ট এক্সপেন্স হয়ে যাবে এখানে ডেবিট। আবার এখানে ওই যে ব্যাখ্যাটা, এটা নিয়ে বলি, যেমন টু রেকর্ড বলে যেই সম্পর্কিত ওইটাই লিখে দিবেন। যেমন এটা বিনিয়োগ সংক্রান্ত, ইনভেস্টেড ক্যাশ এস ক্যাপিটাল। তারপর এটা ভাড়া সংক্রান্ত, টু রেকর্ড বলে যেটা সম্পর্কিত লেনদেন ওইটা লিখে দিবেন অফিস রেন্ট এক্সপেন্স, টু রেকর্ড অফিস রেন্ট এক্সপেন্স। এগুলো সহজ। 17 তারিখ পারফর্মড কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4,000। এটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। কনসাল্টিং সার্ভিস মানে হচ্ছে পরামর্শ ফি, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা। তো একজন ক্লায়েন্টকে সেবাটা প্রদান করা হয়েছে এবং ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে। বিল করা হয়েছে মানে বাকিতে করা হয়েছে। এখন কথা হলো, ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অসংখ্য মানুষের কাছে ক্রয় বিক্রয় হয়ে থাকে, কারণ নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না। এখন এখানে নাম লিখে রাখার প্রয়োজন পড়ছে, এটার মানে হলো যে এটা নিশ্চয়ই বাকিতে হয়েছে, তাহলে বাকিতে সেবা প্রদান করা হয়েছে ক্লায়েন্টকে। এটা যদি উৎপাদনমূলক প্রতিষ্ঠান হতো তাহলে আমি কিন্তু এখানে সেলস বা বিক্রয় আয় হিসাব ওইটা আমি ক্রেডিট করতাম, বাকিতে বিক্রয় বোঝাতো। আর এখন যেহেতু বাকিতে সেবা প্রদান বোঝাচ্ছে, তাহলে যে আয় আছে সার্ভিস রেভিনিউ এটাই তো আমি ক্রেডিট করব। এখন নগদে যদি সেবা প্রদান করতাম তাহলে কিন্তু নগদ টাকা পেয়ে যেতাম। নগদ পাই নাই, একদিন পাবো, আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 4,000। আর এভাবে বোঝালে আসলে সময়টা কম লাগে। সকল শিক্ষার্থীরা আমার রেকর্ড ক্লাসগুলো পছন্দ করেন, তাই এভাবে আমি দিচ্ছি তোমাদের। অলিভি উইথড্র টাকা 1,000 ক্যাশ ফর পার্সোনাল পারপোজ। অলিভি উইথড্র, অলিভি উত্তোলন করেছেন 1,000 টাকা ক্যাশ ফর পার্সোনাল পারপোজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। ব্যবসা থেকে যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য টাকাটা তুলেন, সেই ক্ষেত্রে ব্যবসায়ের মধ্যে নগদ কিন্তু চলে গেছে, ব্যবসা থেকে নগদ চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। আর নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে, উত্তোলনের ইংরেজি হলো ড্রয়িং, ড্রয়িংটা ডেবিট। 30 তারিখ নগদ চলে গেছে তাই ক্যাশটা ক্রেডিট, আর নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে তাই ড্রয়িংটা ডেবিট। ঠিক আছে, তো এটা পার্ট বি এর জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায়ও আসতে পারে কিন্তু। আর এগুলো আমি মুছে দিচ্ছি কারণ পেইড কোর্সে যারা আছে এই পিডিএফটা সম্পূর্ণ সমাধান সহ পেয়ে যাবে, পুরো চ্যাপ্টারের সম্পূর্ণ বইয়ের। আর পেইড কোর্সে তোমরা গাণিতিক, থিওরি সকল সাবজেক্টের কোর্স করতে পারবে। এখন আমি যাচ্ছি 3 নাম্বার ম্যাথে। মানে যারা পেইড কোর্সে ভর্তি হবেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই, সকল সাবজেক্টের প্রস্তুতি নেবেন আমার ফর্মুলায়। আমি যা দিব এগুলাই শিখবেন, শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ। এই জন্য যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ মে অপারেশন অফ রফিক্স বিজনেস দি ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড। প্রথম মাসে রফিকের ব্যবসায়ের নিচে লেনদেনগুলো সংঘটিত হয়েছে। করণীয় হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, জাবেদা দাখিলা করার জন্য বলা হয়েছে। আমি কিন্তু জাবেদা দাখিলা থেকে আরও বেশ কিছু অঙ্কের সমাধান তোমাদের বোঝাবো, কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর পরবর্তী চ্যাপ্টারগুলোতে এটা কিভাবে কাজে আসে এটার প্রমাণ আমি তোমাদের দিব। তো এখানে দেখো, 1 নম্বরে বলা হয়েছে রফিক ইনভেস্টেড টাকা 15,000 ক্যাশ। রফিক বিনিয়োগ করেছে নগদ 15,000 টাকা। এটা তো আর বলতে হচ্ছে না, তোমরা জানো এটা। প্রথম তারিখে যদি ব্যবসা শুরু করা হয়, ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, এটার ব্যাখ্যা করার কিছু নাই। দেখো, মে মাসের 1 তারিখ ক্যাশ ডেবিট 15,000, ক্যাপিটাল ক্রেডিট 15,000।
তারপর দেখো 2 তারিখে হায়ার্ড এ সেক্রেটারি এট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। প্রতি মাসের বেতন 500 টাকা করে একজন সেক্রেটারি নিয়োগ দেওয়া হলো, হায়ার্ড নিয়োগ দেওয়া হলো বা ঠিক করা হলো। এখন যে কোনো লেনদেন হওয়ার জন্য দুইটা পক্ষ থাকতে হবে, আর্থিক পরিবর্তন হতে হবে অথবা দায়ের সৃষ্টি হতে হবে। এখানে কিন্তু সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে, টাকার কোনো পরিবর্তন হয় নাই, এখনো টাকাও দেওয়া হয় নাই, কোনো দায়েরও সৃষ্টি হয় নাই। তো এরকম কিছু লেনদেন দিয়ে তোমাদের পরীক্ষা করতে পারে যে তোমরা এটার কোনো জাবেদা দাখিলা দিয়ে দাও কিনা। এখানে একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, এটা তো কোনো লেনদেনই হয় নাই, কোনো টাকারই পরিবর্তন হয় নাই, ঠিক আছে না? সুতরাং আমরা এটা এভাবে লিখে দিব, দুই নম্বর নো এন্ট্রি, এটার কোনো এন্ট্রি হবে না। মাঝে মধ্যে এরকম কিছু লেনদেন দিয়ে তোমাদের পরীক্ষা করবে। যারা এর আগে কমার্সে পড়েছো, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী, তারা জানো ভালো করে এ ধরনের কিছু লেনদেন আসে। আর আমি তো ধরেই নিছি যে তোমরা কেউ কিছুই জানো না, এমনকি ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টসে যারা, তারাও যাতে সহজে বুঝতে পারে তাই বিষয়গুলো এরকমভাবে বুঝিয়ে দিচ্ছে। 3 নাম্বার পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিট সাপ্লাই কোম্পানি। রিট সাপ্লাই কোম্পানির কাছ থেকে 750 টাকার সাপ্লাইজ অন অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে ক্রয় করা হয়েছে। ব্যবসায়ের মালিক তো আমি নিজেকে ধরে নিছি। এখন রিট সাপ্লাই কোম্পানির কাছ থেকে 750 টাকার সাপ্লাইজ আমি ক্রয় করেছি, তাহলে সাপ্লাইজ এখানে এসেছে, সম্পদ এসেছে, সাপ্লাইজ অবশ্যই ডেবিট, যেহেতু বাকিতে ক্রয় করেছি, তার মানে নগদ যায় নাই, কিন্তু একদিন নগদ দিতে হবে। আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, তাহলে অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট। 3 নম্বর সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যদি একবারই বুঝতে না পারো, প্রয়োজনে ক্লাস 2বার করে দেখবেন, না বোঝার কোনো কারণ নেই। আমি আমার ক্লাসের মধ্যে কোনো বেসিক বোঝার বাকি রাখি না। 11 তারিখ দেখো কমপ্লিটেড অ্যান অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল্ড ক্লায়েন্ট টাকা 550 ফর সার্ভিস রেন্ডার্ড। একটা অ্যাসাইনমেন্ট বা কাজ একটা কমপ্লিট করা হয়েছে আর বিল্ড করা হয়েছে ক্লায়েন্টের নামে 550 টাকা। সার্ভিস মানে সেবা, রেন্ডার্ড মানে প্রদান, সেবা প্রদান, ক্লায়েন্টকে সেবা প্রদান করে ক্লায়েন্টের নামে 550 টাকার একটা বিল্ড করা হয়েছে। আচ্ছা, এখন সেবাটা প্রদান করা হয়েছে কিন্তু নগদ পাই নাই, তাহলে দেনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যেহেতু সেবা প্রদান করেছি তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যদি বিক্রয় করে দেনাদারের সৃষ্টি হতো বাকিতে বিক্রয় করে, তাহলে আবার আমি সেলসটা ক্রেডিট করতাম। মানে যে কোনো আয় ক্রেডিট হবেই, হয় সেলস ক্রেডিট হবে, না হলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এইটা তো তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু বিল্ড করা হয়েছে তার মানে বাকিতে, বিল্ড করা হলেই বাকিতে। 11 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 550, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 550, ঠিক আছে। এবারে আসো আমরা 12 তারিখটা দেখি। রিসিভ টাকা 1750 অ্যাডভান্সড অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। 1750 টাকা রিসিভড মানে প্রাপ্তি, অ্যাডভান্সড মানে অগ্রিম, অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট তো ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তির জন্য, মানে একটা সেবা প্রদানের জন্য। অ্যাডভান্স মানে অগ্রিম 1750 টাকা রিসিভড করা হয়েছে বা প্রাপ্তি। আচ্ছা, নগদ নিয়ে চিন্তা করো তো, নগদ নিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে ব্যবসায় নগদ এসেছে, কারণ আমি অগ্রিম পেয়েছি, নগদ পেয়েছি, তার মানে নগদান ডেবিট, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি বেসিক ক্লাসে তোমাদের আনান রেভিনিউয়ের জন্য কি ব্যাখ্যাটা বলেছিলাম, যে আমি সেবা প্রদান করব পরের মাসে, কিন্তু আজকে আমি টাকা পেয়ে গেছি, বা পরে যে কোনো সময় সেবা প্রদান করব, আজকে টাকা পেয়ে গেছি। এখানেও তো ঠিক তাই, যে অগ্রিম 1750 টাকা পেয়ে গেছি সেবা প্রদানের জন্য, যেহেতু অগ্রিম কথাটা আছে মানে আমি আগে পেয়েছি, এখনো সেবা প্রদান করি নাই, সুতরাং আনান রেভিনিউ ক্রেডিট। নগদ পেয়েছি, নগদান ডেবিট, ঠিক আছে, আনান রেভিনিউটা ক্রেডিট। সিম্পল না? 12 তারিখ ক্যাশ ডেবিট 1750, আনান রেভিনিউ ক্রেডিট 1750। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে 31 তারিখ পেইড 40% অফ ব্যালেন্স ডিউ রিট সাপ্লাই কোম্পানি। আচ্ছা, রিট সাপ্লাই কোম্পানির একটা লেনদেন ছিল উপরে 3 তারিখে, যে পারচেজ করা হয়েছিল 750 টাকার সাপ্লাইজ, ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছিল, সেইটার 40% টাকা বর্তমানে পরিশোধ করা হয়েছে। রিট সাপ্লাই কোম্পানির 40% টাকা বর্তমানে পরিশোধ করা হয়েছে। এই ক্ষেত্রে নগদ চলে গেছে, ক্যাশ হলো ক্রেডিট।
নগদ যেহেতু চলে গেছে ক্যাশ ক্রেডিট, আর পাওনাদারকে এখন পরিশোধ করা হয়েছে পাওনাদার ডেবিট। নগদ চলে গেছে নগদান ক্রেডিট, পাওনাদারকে পরিশোধ করা হয়েছে পাওনাদার ডেবিট। তো এটা যদি আরো বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে অনেক সময় বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। আবার কথা হলো নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। আবার অনেকে বলতে পারেন যে একবার বিস্তারিত ব্যাখ্যাটাই বলেন। আচ্ছা, এটা আমি বলছি। যেমন 3 তারিখ রিট সাপ্লাই কোম্পানির কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছিল, তখন কিন্তু পাওনাদার কি করা হয়েছিল এই জায়গায়? আচ্ছা, তখন কিন্তু পাওনাদার কি করা হয়েছিল? ক্রেডিট করা হয়েছিল। কেন? দায়ের সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যে তুমি পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছ, তাহলে কি ওই পাওনাদার আর দায়টা থাকবে? না, তাহলে পাওনাদারের হ্রাস পেয়ে আসে। যেহেতু হ্রাস পেয়ে যায়, আগে আসে ক্রেডিট, বর্তমানে ডেবিট করে দিলেই সেটা হয়ে যায়। এই জন্য অ্যাকাউন্ট পেবল বর্তমানে ডেবিট। এগুলো হলো বিস্তারিত ব্যাখ্যা। আর আমার কথা হলো নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটাই তুমি নগদের বিপরীত করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা সহজে এই 3টা অঙ্কের সমাধান শিখতে পারবে। চিন্তার কোনো কারণ নেই, ধারাবাহিক ক্লাসগুলো তোমরা দেখে নাও। পরবর্তী ক্লাসগুলো যেরকম সাজানো আছে ওইভাবে তোমরা দেখে নাও।